এই পড়তে পারছ না তুই? তোর তো কিছুদিন পর পরীক্ষা। আরে অনেক সময় আছে। এইভাবে তো অনেক সময় করতে করতে তো তোমার 2 বছর তুমি পার করে দিছো, কিছুই পড়ো নাই। তুমি তাড়াতাড়ি যে পড়তে বসো, যাও পড়তে বসো। হাই বিউটিফুল স্টুডেন্টস, সালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি বর্ণালী একাডেমি থেকে সোহাইব হোসেন সোহেল। একটু আগে আপনারা যে অভিনব পদ্ধতি দেখলেন, এই অভিনব পদ্ধতিতে এভাবে করে আমরা আমাদের ছাত্র জীবন পার করে দিই। আমরা মনে করি আমাদের জীবনে হয়তো অনেক বেশি সময় থাকে। এই যে একটু আগে যেটা দেখলেন যে পড়তে বসতে বলার কারণে সে বলতেছে যে, বা স্টুডেন্টরা বলে এটা হচ্ছে একটা পদ্ধতি, যে অনেক সময় আছে আমাদের জীবনে, বা আমরা এখনো সময় আছে পরীক্ষার। আমরা এভাবে করতে করতে আমরা 2টা বছর কিন্তু পার করে ফেলছি অলরেডি। আপনাদের এইচএসসি 2025 কিন্তু জুনের পরপরই, অর্থাৎ কোরবানি ঈদের পরপরই আপনাদের পরীক্ষা শুরু হবে। আর এতে করে সময় আপনার হাতে খুবই স্বল্প আছে। দেখবেন আপনার চোখ পর্যন্ত আগামীকালকে আপনাদের পরীক্ষা শুরু। তাই এই স্বল্প সময়ের মধ্যে আপনাদের পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে। তো চলুন, আমি গত ক্লাসে বলছিলাম আপনাদেরকে সাথে ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে সহজে সমাধান করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা আজকে যে অঙ্কটি সমাধান করব, অঙ্কটি হলো ঢাকা বোর্ড 2017। এই অঙ্কটি এসেছিল। আপনারা যাদের কাছে টেস্ট পেপার আছে তারা টেস্ট পেপার থেকে ঢাকা বোর্ড 2017 এর অঙ্কটি দেখে, ওকে লেটস গো। আমরা একসাথে 2017 সালের ব্যাংক সমন্বয় বিবরণীর বোর্ড কোশ্চেনটি সলিউশন করতে পারি। প্রথমত আমরা ক নম্বর কোশ্চেনটি আপনারা দেখতে পারেন। ক নম্বরের কোশ্চেনে বলছে ব্যাংক যত টাকা ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয় কর। সাধারণত ব্যাংক সমন্বয় বিবরণীতে এই ক নম্বরের 2 ধরনের কোশ্চেন আসতে পারে, মানে মেমোরেন্ডাম নিয়ে। একটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম, আর একটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। ক্রেডিট মেমোরেন্ডাম কি? ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে যে সকল অর্থগুলো সাধারণত ব্যাংকে জমা দেওয়া হয় বা ব্যাংকে জমা করে, ওই সকল অর্থগুলো জমা করলে ওটাকে আমরা ডেবিট মেমোরেন্ডাম বলি। আর যে সকল অর্থগুলো সাধারণত ব্যাংক কেটে দেয় বা কেটে ফেলে বা পরিশোধ করে, ওই সকল অর্থ গুলোকে বলা হয় আমরা ডেবিট মেমোরেন্ডাম, বা ওই ধরনের প্রমাণপত্রকে আমরা ডেবিট মেমোরেন্ডাম বলে থাকি। চলুন আমরা ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করি বা এটা সমাধানটা করি। এখানে বলছে ব্যাংক যত টাকা ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার মোট পরিমাণ নির্ণয় করতে। তাহলে আমরা একটু দেখি কোন কোন এন্ট্রি গুলো ডেবিট মেমোরেন্ডামে যাবে। মানে একটু আগে আমি বলছিলাম যে ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক যে সকল অর্থগুলো গ্রাহকের হিসাব থেকে কেটে নেয় বা খরচ হয় বা পরিশোধ করে, ওই সকল হিসাবগুলোকে আমরা বলি বা লেনদেন গুলোকে আমরা বলি ডেবিট মেমোরেন্ডাম। তাহলে ডেবিট মেমোরেন্ডাম এই ক নম্বর আনসারে আমার কোন কোন এন্ট্রি গুলো আসবে? প্রথমত দেখেন এখানে 5 নম্বর এন্ট্রিটি আছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 40 টাকা, এই একটা এন্ট্রি। তারপর আছে সর্বশেষ 9 নম্বর এন্ট্রিটি দেখেন ব্যাংক প্রদেয় বিলে অর্থ পরিশোধ করেছে, যা নগদান বইতে লেখা হয়নি 500 টাকা। তার মানে ব্যাংক পরিশোধ করছে, যেহেতু ব্যাংক আমরা জানি পরিশোধকৃত এন্ট্রিগুলোকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম। তাহলে ব্যাংক পরিশোধ করছে, এই এন্ট্রিটা ডেবিট মেমোরেন্ডামে যাবে। আমরা সংক্ষেপে লিখতে পারি প্রদেয় বিল পরিশোধ 500 টাকা। তাহলে টোটাল আসা হচ্ছে 540 টাকা। এটা হলো ডেবিট মেমোরেন্ডামের সমাধান। আরেকটু দেখেন, অনেকের সন্দেহ হয় বা কনফিউজড হয় যে যদি ব্যাংক কোন চেক যদি প্রত্যাখ্যাত করে বা প্রত্যাখ্যান করে তাহলে কি সেটি ডেবিট মেমোরেন্ডামে যাবে? এটা নিয়ে অনেক কনফিউজ থাকে। তবে এটা আপনি চাইলে প্রত্যাখ্যানে এটাকে আপনি ডেবিট মেমোরেন্ডামে দিতে পারেন, আবার চাইলে আপনি বাদও দিতে পারেন। সুতরাং এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, এটা বাদ দিয়ে রাখতে পারেন। আপনি শুধুমাত্র ব্যাংক কর্তৃক যে সকল খরচগুলো হয়েছে ওই খরচগুলো আপনি এখানে ডেবিট মেমোরেন্ডামে অন্তর্ভুক্ত করবেন। ওকে, আমরা এখন সমাধান করব খ নম্বরটি। খ নম্বর বলছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তবে এখানে তারা নির্দিষ্ট কিছু তারিখ বলে দিছে 1, 2, 3, 4 এবং 5 নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে। আমি আপনাদের সুবিধার্থে আমি 1 থেকে 5 নাম্বার না করে আমি 1 থেকে 9 পর্যন্ত সবগুলো এন্ট্রি আমি সমাধান করে দিব। কারণ আমি বলছিলাম যে কি কত সহজে আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণীটা সমাধান করবো সে বিষয় নিয়ে আলোচনা করবো, তাই আমরা পুরোটি সমাধান করি। প্রথমত আপনারা
দেখতে পাচ্ছেন এখানে নগদান বই মোতাবেক ব্যাংক জমা। নগদান বই মোতাবেক ব্যাংক জমা এখানে সাধারণত উদ্ভিদে দুটো থাকে, একটা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা, আরেকটা থেকে নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত। তবে এটা অনেকে বলে চারটা এন্ট্রি। চারটা এন্ট্রি বলতে কোনটাকে বোঝাচ্ছে? চারটা এন্ট্রি কিন্তু অর্থ মূলত দুইটা। আপনি নগদান বই মোতাবেক ব্যাংক জমা আবার ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত একই অর্থ গ্রহণ করে। আবার নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত একই অর্থ বহন করে। তাই আমরা একটু এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিব। আমরা আজকে যেটা উদ্বৃত্ত নিলাম সেটা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা। এটি খুবই সহজ একটি অঙ্ক, এটা করতে সমস্যা হয় না। বাট এই একটা অঙ্ক যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার ওই জমাতিরিক্তের অঙ্ক অটোমেটিকলি হবে। তাই আমি সবাইকে বলি যে আপনি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্কটির সমাধান ভালোভাবে করতে পারলে আপনি জমাতিরিক্তের অঙ্কটাও করতে পারবেন। কেননা জমাতিরিক্ত হচ্ছে জমার উদ্বৃত্তের বিপরীত শব্দ, তাই অঙ্কটি বিপরীত করে দিলে কিন্তু জমাতিরিক্তের অঙ্ক হয়ে যায়। চলুন আমরা এটা সমাধান করি। কিভাবে সমাধান করতে পারি? প্রথমত আমরা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত লেখার পর অনেকে আগে যোগগুলো খুঁজে পরে বিয়োগের এন্ট্রি গুলো খুঁজে না। এভাবে করলে আপনি অনেক সময় হজবরল হয়ে যাবে। এতে করে আপনি এলোমেলো হয়ে যাবেন যে আপনি কোন সময় কোন এন্ট্রিটা আপনি বসাইছিলেন এটা মাথায় থাকবে না। আমি বলি যে আপনারা সিরিয়াল ওয়াইজ একটা মানে আপনারা মেনটেন করবেন, যে একটা সিরিয়াল মেনটেন করবেন, সিরিয়াল অনুযায়ী আপনারা সমাধানটা করবেন। তাই এখানে যোগ লিখে রাখবেন, একটু নিচে গিয়ে আপনার অঙ্ক অনুযায়ী বা অঙ্কের এন্ট্রি অনুযায়ী আপনি জায়গা রেখে একটু নিচে গিয়ে আপনি বিয়োগ লিখবেন। কেননা ব্যাংক জমার সাথে উদ্বৃত্তের সাথে কিছু এন্ট্রি যোগ হয় আবার কিছু এন্ট্রি বিয়োগ হয়। তাহলে আসলে আমরা প্রথমে যোগ এবং বিয়োগ একটু পার্থক্য ডিস্টেন্স রেখে আমরা এটা লিখবো। লেখার পর প্রথমত 1 নম্বর এন্ট্রিতে লিখলামই, 2 নম্বর এন্ট্রি থেকে শুরু করবেন। 2 নম্বর এন্ট্রিতে কি বলছে? জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। আমি একটা চেক জমা দিলাম কিন্তু সেই চেকটা ব্যাংক এখনো জমা করেনি। আমি যখন চেকটা জমা দেই তখন চেকটা আমি সাথে সাথে নগদান বইতে যোগ করে ফেলি, কারণ আমি মনে করি যে আমার টাকাটা প্লাস হয়েছে, কিন্তু ব্যাংক সেই টাকাটা এখনো প্লাস করেনি। এতে করে ব্যাংক এবং আমার সাথে একটা পার্থক্যের সৃষ্টি হবে। কারণ ধরেন ব্যাংকের কাছে আছে 20,000 টাকা, আমার কাছে আমি জানি 20,000 টাকা আছে, পরবর্তীতে যখন 2,000 টাকা জমা দিলাম আমি মনে করি আমার অ্যাকাউন্টে 22,000 টাকা আছে, কিন্তু ব্যাংক বলতেছে ব্যাংকের কাছে 20,000 টাকা আছে। এই যে পার্থক্য সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে? এই যে চেকটা জমা দেওয়ার কারণে ব্যাংক জমা ক্রেডিট না করার কারণে এই পার্থক্যের সৃষ্টি হয়েছে। এখন যেহেতু ভুলটা ব্যাংকের কাছে জমা দিছি কিন্তু ব্যাংক জমা করেনি, তার মানে আমি জমা করে ফেলছি। যেহেতু আমি জমা করে ফেলছি, যেহেতু ব্যাংক করেনি, তার মানে ব্যাংক যেভাবে চলে আমাকে সেভাবে হাঁটতে হবে। ব্যাংক যেদিকে হাঁটে আমাকে সেদিকে হাঁটতে হবে। সুতরাং ব্যাংক জমা করেনি, আমাকে জমা করা যাবে না। তাই এটা আমি কি করে দিব? বিয়োগ করে দিব। আমরা সহজে লিখতে পারি জমাকৃত চেক ক্রেডিট হয়নি। এত বড় লেখার দরকার নাই। এখানে জমাকৃত চেক ক্রেডিট হয়নি 3,000 টাকা। 2 নম্বর এন্ট্রিটা শেষ। 3 নম্বর এন্ট্রিতে আসেন, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত করা হয়নি। অনেকে এই ইস্যু জিনিসটা বুঝে না। যখন কোন এন্ট্রির সাথে বা কোন এন্ট্রিতে চেকের সাথে ইস্যু কথাটি উল্লেখ করা থাকবে তখন বুঝে নেবেন এই চেকটি পাওনাদারের জন্য ইস্যু করা হয়েছে। অর্থাৎ ইস্যু বলা মানেই একজন ব্যক্তিকে আমি টাকাটা পরিশোধ করার জন্য আমি ইস্যু করছি। সুতরাং ইস্যুকৃত মানে পাওনাদারের সাথে জড়িত। তো আমি এই ইস্যুকৃত চেকটি আমি যাকে দিলাম সেই ব্যক্তি এখনো ওই চেকটা ব্যাংকে উপস্থাপিত করেনি। যদি সেই ব্যক্তি ব্যাংকে উপস্থাপন না করে তাহলে কি ব্যাংক তাকে পরিশোধ করবে? না, সে করবে না। যেহেতু সে ব্যাংক পরিশোধ করবে না, তার মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমবে না। কিন্তু যখন তাকে আমি চেকটা দিয়ে দিছি তখন আমি মনে করি যে আমার অ্যাকাউন্ট থেকে 2,000 টাকা কমে গেছে, কিন্তু আসলে ব্যাংক এখনো কমায় নেই। যেহেতু ব্যাংক কমায় নেই তার মানে আমাকে কমানো যাবে না, তাই এটি আমাকে যোগ করে ফেলতে হবে। আমি সহজে লিখতে পারি ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। ৳2,000 টাকা। 4 নম্বর এন্ট্রিতে আসে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ মানে হচ্ছে এটা আমার জন্য আয়। অনেকে মঞ্জুর জিনিসটা বুঝে না। মঞ্জুর বলতে
ধার্য বা খরচ বলতে, ধার্য বললে বুঝবেন বা চার্জ বললে বুঝবেন যে আপনার জন্য খরচ, আর মঞ্জুর বলতে ব্যাংক আপনার জন্য সুদটা মঞ্জুর করছে, মানে আপনার জন্য স্বীকৃতি দিছে। ঠিক আছে, সুতরাং সুতরাং যেহেতু মঞ্জুরকৃত সুদ বলছে, তার মানে এটা আপনার জন্য আয়। ঠিক আছে, তার মানে মঞ্জুরকৃত সুদ মনে করবেন আপনার জন্য আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছে। সুতরাং যেহেতু টাকাটা বৃদ্ধি পাইছে বা জমা হয়েছে, ব্যাংক যেহেতু জমা করছে, তার মানে আমাকে সেটা জমা করতে হবে। মঞ্জুরকৃত সুদ, মঞ্জুরকৃত সুদ আছে 50 টাকা। পরের এন্ট্রিতে দেখেন 5 নম্বর এন্ট্রিতে বলছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 40 টাকা। এই যে বললাম না, ধার্যকৃত চার্জ মানে হচ্ছে খরচ, মানে ব্যাংক আপনার জমাকৃত টাকার উপর একটা সার্ভিস চার্জ কেটে নিছে, তার মানে এটা আমার জন্য খরচ। যেহেতু কেটে নিছে ব্যাংক, তার মানে আমাকে এটা কেটে দিতে হবে কিংবা আমাকে এটা বিয়োগ করে ফেলতে হবে। তাহলে আমরা লিখবো সহজে ধার্যকৃত চার্জ 40 টাকা। এর পরের লেনদেনে আছে 6 নম্বর লেনদেন, বলছে ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়ে ফেরত এসেছে। এটাকে বলা হয়, মানে এটা একটু এন্ট্রিটা ঘুরায় বলছে, ঘুরায় বলতে কি, এটা মূলত প্রত্যক্ষত চেকের একটা আরেকটা ধরন আর কি লেখার, যে ব্যাংকে চেকটা জমা দিছে কিন্তু চেকটা আবার ফেরত এসেছে, এর মানে হচ্ছে প্রত্যাখ্যাত হওয়া। তার মানে প্রত্যাখ্যাত যেহেতু হয়েছে, যে আমি চেকটা যখন জমা দিছি তখন আমি আমার অ্যাকাউন্টে টাকাটা বৃদ্ধি করে ফেলছি, কিন্তু মূলত চেকটা ব্যাংক প্রত্যাখ্যান করে ফেলছে। প্রত্যাখ্যান মানে কি, ব্যাংকে টাকাটা জমা হয় নাই, প্রত্যাখ্যাত মানে বাতিল করে ফেলছে। তার মানে যেহেতু ব্যাংক বাতিল করে ফেলছে, আমাকে এটা কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। তার মানে প্রত্যাখ্যাত চেক থাকলে সেই এন্ট্রিটা কি করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে। এভাবে এন্ট্রি ধরে ধরে সিরিয়াল ওয়াইজ আপনি সমাধান করবেন, দেখবেন আপনার জন্য অঙ্কটা আরো বেশি সহজ হয়ে যাবে। তার মানে প্রত্যাখ্যাত চেক, প্রত্যাখ্যাত চেক আছে আপনার 2000 টাকা। 7 নম্বর লেনদেনে বলতেছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 5000 টাকা, যা নকদান বইতে লেখা হয়নি। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিছে, জমা দেওয়ার কারণে তার মানে কি, ব্যাংকে জমা হয়েছে, তার মানে ব্যাংক বৃদ্ধি করছে, তার মানে আমাকেও বৃদ্ধি করতে হবে। তাহলে এটা প্লাসের এন্ট্রি, আমরা সহজে লিখবো দেনাদার কর্তৃক সরাসরি জমা। দেনাদার কর্তৃক সরাসরি জমা দেওয়া হয়েছে 5000 টাকা। পরের লেনদেনে বলতেছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক কিন্তু আদায় হয়নি। আমি একটা চেক ব্যাংকে বললাম আদায় করতে, কিন্তু ব্যাংক সেটা আদায় করেনি। যখন আমি বলছিলাম যে আপনি এটা আদায় করেন, তখন আমি আমার নকদান বইতে পাস করে ফেলেছি, কিন্তু ব্যাংক সেটা আদায় করেনি। যেহেতু সেহেতু ব্যাংক করেনি মানে আমাকে করা যাবে না, এই জন্য আমি এটা কি করে দিব, বিয়োগ করে দিব। কেননা এই টাকাটা আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয় নাই, এজন্য আমাকে এটা বিয়োগ করতে হবে। তার মানে জমাকৃত চেক আদায় হয়নি। জমাকৃত চেক আদায় হয়নি 3000 টাকা। সর্বশেষ 9 নম্বর এন্ট্রিতে বলতেছে ব্যাংক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করেছে। পরিশোধ, পরিশোধ মানে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে দিছে বা পরিশোধ করছে, মানে কেটে নিয়েছে। যেহেতু ব্যাংক পরিশোধ করছে, যেহেতু ব্যাংক বিয়োগ করছে, তার মানে আমাকেও এটা বিয়োগ করতে হবে। কোন পরিশোধ হলে বিয়োগ করবেন, আবার যদি কোনো টাকা জমা হয় তাহলে সেটা যোগ করবেন। তাহলে এটা পরিশোধ যেহেতু বলছে, তার মানে এটা বিয়োগের এন্ট্রি। প্রদেয় বিলের অর্থ পরিশোধ, প্রদেয় বিলের অর্থ পরিশোধ করছে 500 টাকা। তাহলে আমার 9টা এন্ট্রি, 9টা এন্ট্রি কিন্তু আমার লেখা শেষ। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যোগের এন্ট্রি গুলো যোগ করে আমরা দ্বিতীয় কলামে নিয়ে যাব। 2000, 5000, 7000, 7050 টাকা। এই যোগের টাকাগুলো আমরা উপরের সাথে
উপরে এন্ট্রির সাথে যোগ করে দিব, তাহলে আমার টোটাল টাকা আসে 27,050 টাকা। এবার আমরা বিয়োগের এন্ট্রি করে সবগুলো যোগ করে দ্বিতীয় কলামে নিয়ে যাব। 3,000, 2,000, 5,000, 5,000, 3,000, 8,000, 8,500, 8,540। এই 8,540 আমরা 27,050 টাকা থেকে বিয়োগ করে দিব। আমরা যদি 27,050 টাকা থেকে 8,540 টাকা বিয়োগ করি, তাহলে আমার থাকে হচ্ছে 18,510 টাকা। তাহলে উত্তর আছে আমার 18,510 টাকা। এখন বোর্ড কোশ্চেনের সমাধানে উত্তরপত্র দেওয়া আছে 19,010 টাকা। বলতে পারেন আপনার উত্তর তো মিলে নাই, কিন্তু ওনারা করছে 5টা এন্ট্রি নিয়ে, আর আমি করছি সবগুলো এন্ট্রি নিয়ে, যার জন্য উত্তরটা আসছে 18,510 টাকা। এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। ওকে, এই ছিল ব্যাংক সমন্বয় বিবরণী সমাধান করার উপায়। কিভাবে আবারও বলি, আপনি প্রথমে উদ্বৃত্তটা লিখবেন, কোন উদ্বৃত্ত সেটা দিয়ে কিন্তু ফলো রাখতে হবে। তারপর প্রথম যোগ লিখবেন, একটু ডিস্টেন্স রেখে এন্ট্রি অনুযায়ী আপনি বিয়োগ লিখবেন। তারপর সিরিয়াল ধরে ধরে আপনি একটা এন্ট্রি করে আপনি শেষ করবেন। যেটা যোগের এন্ট্রি সেটা যোগে লিখবেন, যেটা বিয়োগের এন্ট্রি সেটা বিয়োগে লিখবেন। যোগের গুলো আগে খোঁজার দরকার নাই, বিয়োগের গুলো আগে খোঁজার দরকার নাই। ঠিক আছে, এই ছিল বিষয়। এখন এই পুরোপুরি একই রকম অঙ্ক আপনার যদি এখানে লেখা থাকতো নকদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, তাহলে এই বিয়োগের এন্ট্রি গুলো হয়ে যেত যোগ, আর যোগের এন্ট্রি গুলো হয়ে যেত বিয়োগ। এজন্য বলি যে আপনি একটা অঙ্ক সমাধান ভালোভাবে শিখেন, তাহলে অটোমেটিকলি আপনি অন্যান্য অঙ্কগুলো করতে পারবেন। তাহলে কি করতে হবে, যদি আমাকে নকদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত বলে বা জমাতিরিক্ত অঙ্ক করতে চান, তাহলে এই বিয়োগের এন্ট্রি গুলো হয়ে যাবে যোগ, যোগের গুলো হবে বিয়োগ। আপনাদের যদি আর কোনো বিষয়ের উপর ব্যাংক সমন্বয় বিবরণের কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে বা আপনাদের দরকার পড়ে, তাহলে আপনারা অবশ্যই বর্ণালী একাডেমি পেজে কমেন্ট করবেন, আমি ওই বিষয়ের উপর ক্লাস নিব। তাহলে আমরা এখন ঘ নম্বর অঙ্কের সমাধান করব। ঘ নম্বর অঙ্ক বলছে 4, 5, 6 ও 7 নং লেনদেনের জাবেদা প্রস্তুত করো। এখানে বলছে ব্যাখ্যার প্রয়োজন নেই, যদি ব্যাখ্যার প্রয়োজন না দেয় তাহলে আপনারা ব্যাখ্যা দিবেন। এখানে কয়টা কথা আছে, সেটা হলো, যদি আপনাদের অনেক সময় বলে যে আমানতকারী বইতে জাবেদা নেই, আমানতকারী বলতে কি বোঝায়? আমাকে বোঝাচ্ছে আমি যে ব্যাংকে অ্যাকাউন্টে করব আমাকে বলা হয় আমানতকারী। কারণ এই আমার অ্যাকাউন্ট বলতে কোনটা বোঝে বা আমার হিসাব বলতে কোনটা বোঝে? নকদান। তার মানে নকদান বইতে যে সকল লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয় নাই, ওই সকল লেনদেনগুলো শুধুমাত্র জাবেদা দিতে বলে। অনেক সময় বলে ব্যাংকের বইতে অন্তর্ভুক্ত লেনদেনের জাবেদা দিতে। ব্যাংক যে সকল লেনদেনগুলো অন্তর্ভুক্ত করে ওই সকল লেনদেনগুলো জাবেদা দিবেন তখন। আবার আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের অনেক সময় বলা হয় যে ব্যাংকে অন্তর্ভুক্ত লেনদেনগুলো কোনগুলো। স্বাভাবিকভাবে এটা মাথায় রাখবেন যে ব্যাংকে যে সকল লেনদেনগুলো তারা অন্তর্ভুক্ত করেছে ওই সকল লেনদেনগুলো নিয়ে আসে। আবার যে সকল লেনদেনগুলো নকদান বইয়ে অন্তর্ভুক্ত করছে ওই সকল লেনদেনগুলো নকদান বইতে অন্তর্ভুক্ত হয়েছে বলে ওই অঙ্কের সমাধানে করবে। এটা সহজে বোঝার জন্য উপায় হচ্ছে, আপনি যে লেনদেনটা ব্যাংকে উপস্থাপিত হয়েছে বা ব্যাংকে অন্তর্ভুক্ত হয়েছে ওই লেনদেনটি নকদান বইতে অন্তর্ভুক্ত হয়। আবার যে লেনদেন নকদান বইতে হয়েছে ওইটা আবার ব্যাংকের বইতে হয়নি। এটা সহজে বুঝে যাবেন। তাহলে কিভাবে আপনি ব্যাংকে অন্তর্ভুক্ত হয়েছে নাকি নকদান বইতে অন্তর্ভুক্ত হয়েছে এটা অটোমেটিক্যালি বুঝবেন। তাহলে চলেন আমরা জাবেদাটার সমাধান করি। তো এখন আমরা সর্বশেষ গ নম্বর অঙ্কটি সমাধান করব। গ নম্বর অঙ্কে 4টা লেনদেনে জাবেদা করতে বলছে, 4, 5, 6 এবং 7 নম্বর। প্রথম লেনদেনটি হচ্ছে 4 নম্বর লেনদেনে বলছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ হচ্ছে আমার গ্রাহকের জন্য এটি আয়, অর্থাৎ ব্যাংক আমাকে সুদ দিছে। যেহেতু ব্যাংক আমাকে সুদ দিছে, এটা আমার জন্য যেহেতু আয়, তার মানে ব্যাংক সুদ হিসাব অথবা মঞ্জুরকৃত সুদ হিসাব ক্রেডিট হবে। ডেবিট কি হবে? যেহেতু ব্যাংকে টাকাটা জমা হয়েছে, তার মানে ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে, আর ব্যাংকের টাকা বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব ডেবিট হয়। সুতরাং ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট অথবা মঞ্জুরকৃত সুদ হিসাব ক্রেডিট। 5 নম্বর জাবেদায় লেনদেনে বলছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। আর ধার্যকৃত চার্জ মানে খরচ, খরচ সবসময় ডেবিট হয়। তার মানে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, যেহেতু ব্যাংকের টাকা কেটে নিছে ব্যাংক হিসাব ক্রেডিট। 5 নম্বর জাবেদায় বলছে 6 নম্বরে ব্যাংকে জমাকৃত চেক আদায়কৃত হয়ে ফেরত এসেছে। যখন একজন দেনাদার ব্যাংকে টাকাটা জমা দেয় তখন আমরা জাবেদা করি যে ব্যাংক হিসাব ডেবিট, প্রক্রিয়া হিসাব ক্রেডিট। কিন্তু ওই চেকটা ব্যাংক প্রত্যাখ্যাত করেছে। যদি প্রত্যাখ্যাত করে তার মানে দেনাদারের বিপরীত লেনদেন এটি, যেহেতু বিপরীত তার মানে জাবেদা হয়ে যাবে বিপরীত, সুতরাং আসবে আবার দেনাদার বেড়ে যাবে,
যেহেতু প্রত্যাখ্যাত হয়েছে মানে টাকাটা পরিশোধ হয় না, এখন দেনাদার আমাকে টাকাটা দিয়েছে বাট এখন টাকাটা সেটা আদায় হয় নাই, যার জন্য প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, কারণ ব্যাংকের টাকাটা কমে যাবে। আবার 7 নম্বর লেনদেনে বলছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। যদি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা তাহলে ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে, ব্যাংকের টাকা বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব ডেবিট, আর যেহেতু প্রাপ্য হিসাব দিচ্ছে তার মানে আমার দেনাদার কমে গেছে, তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। এই ছিল আজকের আমাদের বোর্ড কোশ্চেনটির সমাধান। আপনাদের যদি এর অন্য কোনো বিষয় থাকে ওই বিষয়গুলোর উপর আপনাদের কমেন্ট করতে পারেন, আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে যে আমরা কোন কোন বিষয়ের উপর আপনাদের ক্লাস দরকার আছে, সেই বিষয়ের উপর আমরা ইনশাআল্লাহ নেক্সট আবার আপনাদের সাথে ক্লাস করব। এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বর্ণালী একাডেমির সাথে থাকুন।